আসসালামু আলাইকুম। এনআইএমএস হোম স্কুলে সবাইকে স্বাগতম। আমি সাইমা রাফিজা, সরকারি শিক্ষক, বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, বনশ্রী, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পড়াশোনা করব নবম শ্রেণী বাংলা প্রথম বই থেকে সুভা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি থেকে। শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ নম্বর 1 এবং আজকে তোমাদের কোনো বাড়ির কাজ থাকছে না। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে সুভা এই গল্পটি। আর আমাদের নবম শ্রেণীর যে পড়াগুলো এখন আমরা করবো, আমাদেরকে ধরে নিতে হবে এগুলো হচ্ছে আমাদের এসএসসি, অর্থাৎ আমাদের যে মাধ্যমিক পরীক্ষা হবে বা মাধ্যমিক যে বোর্ড পরীক্ষা হয় সেটার প্রস্তুতি হিসেবে আমাদেরকে এগুলোকে গণ্য করতে হবে। এবং সেই অনুসারেই আমাদেরকে বোর্ড থেকে অর্থাৎ এনসিটিভি থেকে কিছু সিলেবাস অন্তর্ভুক্ত গদ্য এবং পদ্য দেওয়া হয়। যেহেতু আজকে তোমাদের নবম শ্রেণীর এটা প্রথম ক্লাস, এই জন্য আমাকে এই জিনিসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিতে হচ্ছে যে আমাদের এনসিটিভি থেকে যেই আমাদেরকে একবারে নির্দিষ্ট করে কিছু গদ্য এবং পদ্য দেয়, এই গদ্য এবং পদ্যগুলো আমরা নবম শ্রেণী এবং দশম শ্রেণী দুটো শ্রেণীতেই পাঠ করে থাকি। তো সেই অনুসারে আমাদের এই বছরের যে অন্তর্ভুক্ত সিলেবাস অন্তর্ভুক্ত যে গল্পগুলো রয়েছে তার মধ্যে প্রথম গল্পটি হচ্ছে সুভা। আজকে আমরা শুভ গল্পটি আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল পাঠে চলে যাই। গল্পটির নাম হচ্ছে সুভা। তোমরা তোমাদের মূল পাঠ্য বইয়ের 11 নম্বর পৃষ্ঠাতে গেলে এই বইটি পাবে, অর্থাৎ তোমাদের যে বাংলা সাহিত্য বইটি রয়েছে নবম শ্রেণীর জন্য, সেই বইটির 11 নম্বর পৃষ্ঠাতে গেলে তোমরা এই গল্পটি দেখতে পাবে। সুভা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা গল্পে ফিরে যাই এখন। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হবে। অর্থাৎ এই লাইনটার মধ্যে কিন্তু ছোট গল্পের একটা সবচেয়ে চমৎকার জিনিস হচ্ছে যে ছোট গল্পে অনেক ছোট ছোট ব্যাপারে অনেক ছোট ছোট বিষয়ে অনেক ডিটেইলে লেখা থাকে না, কিন্তু একটা দুটো লাইন দিয়ে অনেক বেশি কিছু বলা হয়ে থাকে। দেখো, গল্পটার নাম হচ্ছে সুভা, কিন্তু এখানে বলা হয়েছে মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে। অর্থাৎ এখানে যে সুভাষিনী শব্দটি রয়েছে, সুভাষিনী মানে হচ্ছে সুভাষণজাত, অর্থাৎ সুভাষিনী। অর্থাৎ সুভাষিনী মানে হচ্ছে যে সু মানে সুন্দর, ভাষিনী মানে হচ্ছে যার কথা সুন্দর, অর্থাৎ যে নারীর ভাষা সুন্দর সে হচ্ছে সুভাষিনী। কিন্তু যখন নামটা রাখা হয়েছিল তখন কিন্তু কেউ জানতো না যে আসলে যার নাম রাখা হয়েছে সুভাষিনী সে আসলে বোবা হবে। ঠিক আছে, এই জন্য লাইনটা দেখা এত সুন্দর ভাবে শুরু করা হয়েছে। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটো বড় বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। তাই নীলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে সুভা বলে। অর্থাৎ বড় বোনের নাম ছিল সুকেশিনী এবং সুহাসিনী, এবং তাদের আমরা অনেক সময় দেখি না ভাই বোনের নাম মিলে মিলে রাখে, বড় জনের নাম এটা, ছোট জনের নাম এটা। তো এরকম করে মিলের যে আবদার ছিল, সেই আবদার রক্ষার্থে তার নাম রাখা হয়েছিল সুভাষিনী। এরপরে দেখো, দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয় বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতা নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। অর্থাৎ অনেক বেশি আয়োজন করে পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা জমা করে বড় দুটো মেয়ের বিয়ে দেওয়া হয়ে গেলেও ছোট মেয়েটি যে অর্থাৎ সুভাষিনী যে আছে, সে হচ্ছে বাবা মার নীরব হৃদয় ভারের কারণ হিসেবে বিরাজ করছে। আমি বলে রাখছি যে এখানে প্রত্যেকটি লাইন থেকে আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, কারণ প্রত্যেকটি লাইন থেকে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু আসতেই পারে প্রত্যেকটি লাইন থেকে। এবং সেই সাথে আমাদের এসএসসি সিলেবাসে যে 40 নম্বরের এমসিকিউ থাকে, 40 নম্বর অথবা 30 নম্বরের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকে, সেগুলো কিন্তু প্রত্যেকটি লাইন থেকে আসে। যেমন এখানে বলা হয়েছে যে নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। যদি এখানে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে শুধুমাত্র এই লাইনটি তুলে দিয়ে বলে ব্যাখ্যা করো, তাহলে কিন্তু এই অনায়াসে এই প্রথমটুকু পড়লে আমরা বুঝতে পারবো যে সুভা আসলে ছিল বোবা। তার বড় দুই বোনকে খুব ভালোভাবে বিয়ে দেওয়া হয়ে গেল। সুভাকে বিয়ে দেওয়াটা অত সহজ ছিল না, কারণ সে ছিল শারীরিকভাবে প্রতিবন্ধী, অর্থাৎ সে বোবা, তার মুখে কোনো ভাষা ছিল না, যার কারণে তার বাবা মার নীরব হৃদয় ভারের কারণ হিসেবে জন্মেছিল হচ্ছে সুভা। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। আবার যদি বলা হয় কে বাবা মার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে, তাহলে বলতে পারবো যে সুভা বাবা মার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। এরকম করে কিন্তু জ্ঞানমূলক, অনুধাবনমূলক অথবা আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, প্রত্যেকটি লাইন ভালোভাবে আমরা যদি ফলো না করি, প্রত্যেকটি লাইন যদি ভালোভাবে আমরা যদি না পড়ে থাকি, তাহলে কিন্তু এগুলো আমাদেরকে মিস হয়ে যাবে। তাহলে দেখো, যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না, এজন্য তাহার
সাক্ষাতেই সকলেই তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। অর্থাৎ শুভা তো কথা বলতে পারে না, কিন্তু সে কিন্তু সবকিছু বুঝতে পারে। তারপরেও সব মানুষজন কি করতো, শুভার সামনেই বলতো যে বেচারার কি হবে, এখনো পর্যন্ত বিয়ে হলো না, তারপরে কথা বলতে পারে না, আমাদের সোসাইটির মানুষের যেটা স্বভাব আর কি। তো এরকম করে তার সামনে এই দুশ্চিন্তাগুলো প্রকাশ যখন করতো, সে কিন্তু আসলে সবই বুঝতে পারতো। সে যে বিধাতার অভিশাপ রূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এই কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। অর্থাৎ সে যে আসলে অভিশাপ হিসেবে তার বাবার ঘরে এসে জন্ম নিয়েছে, এটা কিন্তু ছোটবেলা থেকেও তার আশেপাশের মানুষজনের যে সংলাপ সেটা থেকে কিন্তু বুঝতে পেরেছিল। এখানেও আমরা একটা জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু করতেই পারি যে কে অভিশাপ রূপে, বিধাতার অভিশাপ রূপে তার পিতার ঘরে জন্ম নিয়েছিল? শুভা। অর্থাৎ শুভা এখানে নিজে নিজেই যেটা অনুভব করেছে যে সে আসলে বিধাতার অভিশাপ রূপে তার বাবার গৃহে এসে জন্মগ্রহণ করেছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপাত হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদা চেষ্টা করিত। অর্থাৎ কি করত, সে জানতো যে সে আসলে অভিশপ্ত, বিধাতার অভিশাপ রূপে সে জন্মগ্রহণ করেছে এই জন্য, এবং মানুষ সবসময় তাকে নিয়ে সমালোচনা করে, এটা সেটা বলে, এই জন্য তার একটা অভ্যাস কি হয়ে গিয়েছিল যে সে সবসময় মানুষের ভেতর থেকে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করত, সবসময় নিজেকে গোপন করে রাখার চেষ্টা করত। মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি, অর্থাৎ কেউ যদি তাকে মনে না করে তাহলে সে বেঁচে যায়। কিন্তু বেদনা কি কেউ কখনো বলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক। এইখানেও আমরা একটা প্রশ্ন করতে পারি যে পিতামাতার মনে কে সর্বদা জাগরুক, এটা এমসিকিউ হতে পারে, আবার আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। তাহলে শুভা হচ্ছে পিতামাতার রূপে মনে সর্বদাই জাগরুক। আবার যদি সে সর্বদাই জাগরুক এতটুকু দিয়ে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন করা হয়, তাহলেও কিন্তু এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ রূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। অর্থাৎ শুভার মা সবসময় মনে করতো যে শুভা তারই একটা ত্রুটি। এখানে বলেছে যে মায়েরা সবসময় মেয়েদেরকে, তাদের ছেলের যে মেয়েদেরকে তাদের বেশি অংশ হিসেবে গণ্য করতো, যার কারণে শুভা যখন বোবা হয়ে জন্মগ্রহণ করেছে তখন শুভার মায়ের মধ্যে একটা জিনিস ছিল যে এটা হচ্ছে তার নিজের, শুভার মায়ের একটা লজ্জা। ঠিক আছে, বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। অর্থাৎ শুভার যে বাবা ছিলেন বাণীকণ্ঠ, সে অন্যান্য মেয়েদের যে শুভাকে একটু বেশি ভালোবাসিতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন, কারণ শুভা কথা বলতে পারতো না। এই জন্য শুভার মা কি ছিল, নিজের কলঙ্কে, গর্ভের একটা কলঙ্ক হিসেবে শুভার উপরে প্রচন্ড পরিমাণে বিরক্ত ছিল। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। কার ওষ্ঠাধর কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত? শুভার। ঠিক আছে, এখানে বলেছে যে শুভার মুখে ভাষা ছিল না, কিন্তু তার যে চোখ ছিল বড় বড় চোখ, এবং তার যে ঠোঁট ছিল সেগুলো দিয়ে তার চোখের ভাষা এবং ঠোঁটের যে মানুষের একটা যেটা লিপস রিড করা বলে, যেরকম কিছু একটা বলতে চাচ্ছে, ঠোঁটটা নড়ছে কিন্তু মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। ঠিক আছে, তো শুভার এই আচরণগুলো দেখে কিন্তু বোঝা যায় যে তার ভেতরে একটা গভীর অনুভূতি আছে। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা চেষ্টায় গড়িয়া লইতে হয়। কতটা তর্জমা করার মতো সকলের সময়ে ঠিক হয় না, সকল সময়ে ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময়ে ভুলও হয়। কিন্তু কারো চোখকে কিছু তর্জমা করিতে হয় না, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া উঠে, কখনো ম্লান ভাবে নিবিয়া আসে। অর্থাৎ অনেক সময় আমাদের সামনে কেউ কথা বললে আমরা কোনোটা বুঝি, কোনোটা আবার বুঝি না, আবার অনেক সময় আমরাও কিছু একটা যদি বুঝাতে যাই সেটা মানুষ কখনো বুঝে, কখনো বুঝে না। কিন্তু শুভার মাঝে যেটা ছিল, শুভার যে নিজের নিজের যে একটা ভাব গড়ে নেওয়ার অথবা নিজের যে অনুভূতি, একটা শক্তি ছিল, নিজের যে একটা হচ্ছে যে তোমার চোখের ভাব দিয়ে একটা বোঝার একটা ক্ষমতা ছিল, অনুভূতি ছিল, সেটার কথা এখানে বলা হচ্ছে যে এই মন সেটার উপরে এমনি এমনি ছায়া ফেলে। কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়া ওঠে। মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার ও এবং অতলস্পর্শী গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকে নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে।
এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সঙ্গে খেলা করিত না। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। তার ভেতরে যে একটা স্তব্ধতা আছে এবং তার ভেতরে যে একটা অনুভূতি আছে যেটা সবার চেয়ে ডিফারেন্ট, সবার চেয়ে আলাদা, এটার জন্য কিন্তু তার সমবয়সী ছেলেমেয়েরা তাকে ভয় পেত এবং সহজে খেলতে দিত না। অর্থাৎ এই দুটো প্যারাতে কিন্তু আমরা সুভা সম্পর্কে আরো একটু বিস্তরভাবে জানতে পারছি। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়াঘন উচ্চ তট, নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। এখানে হচ্ছে গ্রামের প্রকৃতি এবং নদীটার সাথে যে সম্পর্ক গ্রামের, সেটাকে এখানে ব্যাখ্যা করা হচ্ছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরে। বাণীকণ্ঠ অর্থাৎ সুভার বাবা, অর্থাৎ সুভাদের বাড়িটা বর্ণনা দিচ্ছে এখানে। তাহার মাখারির বেড়া, আটচালা গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহার নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। অর্থাৎ সুভাদের বাসাটা যে এত সুন্দর, সুভাদের বাসার যে সৌন্দর্য, যেমন গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, এগুলা নদীর পাড় দিয়ে যখন যেই যায় না কেন সেটা তার চোখে পড়ে। কিন্তু এত কিছুর মধ্যেও এই যে বোবা মেয়ে সুভা, তাকে সবার চোখে পড়ে কিনা এটা কেউ জানে না, কিন্তু সুভা যখন কাজে থাকে সময় পেত তখন সে কি করতো, এসে নদী তীরে বসে থাকতো। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। অর্থাৎ নদীর পাশে যখন এসে বসে তখন নদীর যে সৌন্দর্য, প্রকৃতির যে সৌন্দর্য, সেগুলো যেন তার মুখের ভাষার অভাবটাকে পূরণ করে দেয়। ঠিক আছে, প্রকৃতি তখন তার হয়ে কথা বলে। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির রব পূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। অর্থাৎ প্রকৃতির সঙ্গে সুভার যে অনুভূতির সম্পর্ক, সেই জিনিসটা এই প্যারাটাতে আমরা ব্যাখ্যা করতে পারছি। যদি আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে যে প্রকৃতির সঙ্গে সুভার যে অন্তরের মিল অথবা যে অনুভূতির যে সখ্যতা, সেটাকে ব্যাখ্যা করো, তাহলে আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারবো। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়। কত সুন্দর একটা লাইন দেখো, যে আমাদের কিন্তু সারা দিনের মধ্যে অথবা রাতের মধ্যে একটা নির্দিষ্ট সময় আসে যখন মোটামুটি আমাদের চারপাশটা থমকে যায়। আমাদের চারপাশটা কি হয়, সবাই কাজকর্ম বন্ধ করে রাখে, কেউ একটু বিশ্রাম করে, কেউ একটু খেয়ে দিয়ে জিরিয়ে নেওয়ার জন্য একটু চুপ করে বসে থাকে, আবার কাজ শুরু করার জন্য একটু নিজেকে ওয়ার্ম আপ করে নেয়। ঠিক দেখো, এইরকম একটা সময় দেখা উপর থেকে যদি দেখা যায় তাহলে কি দেখা যায়, যে একটা বোবা প্রকৃতি এবং একটা বোবা মেয়ে বসে আছে। ঠিক আছে, যার প্রকৃতি যে তার হচ্ছে বিস্তার অনেক দূর পর্যন্ত, কিন্তু যে বোবা মেয়েটি রয়েছে সে শুধুমাত্র তরুণ ছায়ায় দেখো গাছের তলায় বসে সে শুধু প্রকৃতিকে অবলম্বন করে। প্রকৃতিও কোনো কথা বলতে পারে না, মেয়েটিও কোনো কথা বলতে পারে না, কিন্তু দুজনের অনুভূতিটা কিন্তু একই রকম। সুভার যে গুটিগত অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে। গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বস্বী ও পাঙ্গলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। সুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভৎসনা করিতেছে, কখন বিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। অর্থাৎ এখানে সুভার যে নিত্যদিনের সঙ্গী দুটো গরু, সেই গরু দুটোর বর্ণনা দেওয়া হচ্ছে যে সুভা যদি কথা বলতে নাও পারে, সুভার আচরণে তারা কিন্তু ঠিকই বুঝে যেত সুভা
রেগে যাচ্ছে, কখন বিরক্ত হচ্ছে, কখন আদর করছে, এই সব কিছু তারা বুঝতে পারত। শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশের গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত, তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এক মুখ বন্ধু দুটির কাছে আসিত। তাহার সহিষ্ণুতার পরিপূর্ণ বিশাল শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং শুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ইহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। অর্থাৎ যখন সে নিয়মিত গোয়ালঘরে যেত গরুগুলোর সাথে দেখা করতে এবং যেদিন এমন কোনো কথা শুনতো যেটা তার অনেক বেশি খারাপ লাগে, তখন শুভার ওই রকম প্রবেশটা দিয়ে কিন্তু তারা বুঝতে পারতো যে আজকে শুভার মনটা খারাপ। এরপরে দেখো, শুভার বন্ধুর বিষয়ে যখন আমাদের কোনো প্রশ্ন থাকবে তখন আমরা এগুলো লিখতে পারবো। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত শুভার এরূপ সমকক্ষ ভাবে মৈত্রী ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাতে তখন শুভার গরম কোল্ড নিঃসংকোচ অধিকার করিয়া শুভনিদ্রার আয়োজন করিত এবং শুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমর আঙুলি ঘুরাইয়া দিলে যে তাহার নিদ্রাবর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। অর্থাৎ গ্রীবা মানে হচ্ছে গলা, পৃষ্ঠ মানে হচ্ছে পিঠ। অর্থাৎ সুভাদের বাসায় একটা ছোট বিড়াল ছিল, সেই বিড়ালটা কি করতো, যখন তখন এসে শুভার কোলে বসে যেত এবং সে আকারে ভাবে বুঝাতে এরকম করে যে শুভা যদি তার গলায় এবং পিঠে একটু হাত বুলিয়ে দেয় তাহলে তার ঘুমোতে খুব বেশি আরাম হয়। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরো একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সঙ্গে বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে বন্ধুদের কথা বলা হয়েছে তাদের কিন্তু কারোরই ভাষা ছিল না এবং তারা হচ্ছে প্রাণী। আমরা আরো একজন প্রাণীকে দেখতে পাবো যার সাথে শুভার খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু শুভা কথা বলতে না পারলেও সে কথা বলতে পারতো, অর্থাৎ সে হচ্ছে মানুষ। গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ, লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছে। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহার উপরে বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরের এমন এক-আধটা প্রিয় সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে 2-4টি অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। অর্থাৎ আমরা দেখি আমাদের চারপাশে কিছু মানুষ থাকে, বিশেষ করে গ্রামে এরকম মানুষ থাকে যাদের আসলে কোনো কাজ নেই, তাদের সংসারে কোনো মন নেই, তাদের নিজস্ব কোনো জবের কোনো চিন্তা নেই, পড়ালেখাও করে না, কিন্তু অন্যান্য বাড়ির লোকজনের কাছে তারা খুবই অপ্রিয়, কিন্তু অন্যান্য লোকজনের কাছে তারা খুবই প্রিয়। ঠিক আছে, যেমন হঠাৎ করে কোনো একটা দরকার পড়ে গেলে তখন তাদেরকে ডাকে, তখন গিয়ে হেল্প করে, এই জন্য তাদেরকে বাড়ির মানুষ পছন্দ না করে অন্যান্যরা পছন্দ করে থাকে। তো প্রতাপ হচ্ছে, গোসাইদের ছোট ছেলে প্রতাপ হচ্ছে কিছুটা এই ধরনের লোক। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা, ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে শুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। যে কোনো কাজে নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত। এই জন্য সকলে শুভাকে শুভা বলিত, প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া শুভাকে সুবলিয়া ডাকিত। অর্থাৎ প্রতাপ সময় কাটানোর জন্য মাছ ধরত এবং মাছ ধরার সময় কথা না বলা মানুষজন তার পছন্দ, এই কারণে সে শুভাকে খুব পছন্দ করতো, কারণ শুভা তো কথা বলতে পারতো না। আর শুভাকে আদর করে প্রতাপ ডাকতো সু বলে। শুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল, শুভা তাহা নিজে সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে, কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত, তাই তো আমাদের শুভের যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না।
এটা দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে শুভা এখানে দেখো বলছে যে সেও এই পৃথিবীতে কম প্রয়োজনীয় মানুষ নয়, কারণ সবসময় শুভা বোবা হওয়ার কারণে তাকে সবাই অবহেলা করে চলতো। ঠিক আছে, তো যখন প্রতাপের সঙ্গে সে মাছ ধরতে যেত তখন শুভার খুব ইচ্ছা করতো যে কোনোভাবে সে একটু প্রতাপকে হেল্প করবে, আর তাতে সে প্রমাণ করতে পারবে যে এই পৃথিবীতে তারও কিছুটা প্রয়োজনীয়তা রয়েছে। যখন এরকম কিছুই হতো না তখন শুভার কি করতো, মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো, যাতে প্রতাপের কাছে মনে হয় যে আচ্ছা শুভারও তো অনেক ক্ষমতা, এতদিনে তো আমরা জানতাম। ঠিক আছে, মনে করো শুভা যদি জলকুমারী হইতো, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথা মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া, আমাদের বাণীকণ্ঠের ঘরে সেই বোবা মেয়ে সু, আমাদের সু, সেই মণিরিক্ত গভীর নিস্তব্ধ পাতালপুরের একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়। কিন্তু তবুও সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। অর্থাৎ শুভা মনে মনে চিন্তা করতো সে যদি জলকুমারী হতো, জল করে যদি হতো, তাহলে পানির নিচে তার অনেক বড় সাম্রাজ্য থাকতো। তখন প্রতাপ কি বলতো যে এটা হচ্ছে আমাদের সেই বোবা মেয়েটা সু, তার এত বেশি ক্ষমতা, সে পাতালপুরের একমাত্র রাজকন্যা। এরকম কিন্তু সুভার এটা মনে হতো যে এরকম কিন্তু হলে করাই যেত, এরকম কিন্তু হলে হওয়াই যেত। কিন্তু সে জন্মেছে হচ্ছে বাণীকণ্ঠের ঘরে এবং সেখান থেকে সে প্রতাপকে কোনোভাবে নিজের দিকে দৃষ্টি আকর্ষিত করতে পারছে না। সুভার বয়স ক্রমে বাড়িয়া উঠিতেছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। অর্থাৎ এখানে শোভার বয়সের যে একটা চেঞ্জের কথা, সেই জিনিসটা প্রকাশ হচ্ছে। মানুষের এখন তোমাদের যে বয়সটা টিনেজ, তোমরা যখন আরো ছোট ছিলে তার থেকে আরেকটু বড় হয়েছো, এখন আরেকটু বড় হয়েছো, তো মানুষের বয়সের যে চেঞ্জের বিষয়টা, বিশেষ করে টিনেজ, এই টিনেজে একটা বয়সের চেঞ্জ চলে আসে, এই চেঞ্জের কথাটা এখানে বোঝানো হচ্ছে। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্য পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাপর প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাপর বালিকা দাঁড়াইয়া, অর্থাৎ বারবার প্রকৃতির সঙ্গে শুভাকে এরকম করে মিলিয়ে দেওয়ার ব্যাপারটা হচ্ছে, শুভা বোবা বলে শুভাকে সবাই অবজ্ঞা করে, কিন্তু দেখো আমাদের প্রকৃতি বোবা, আমাদের প্রকৃতির যে সৌন্দর্য তারা কিন্তু কেউ কিছু বলে না, আমরা কিন্তু সৌন্দর্যটা নিজে থেকে উপলব্ধি করি। একইভাবে প্রকৃতিকে আমরা যেরকম নিজে থেকে উপলব্ধি করতে পারছি, আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা শুভার বিষয়টাকে এরকম করে উপলব্ধি করতে পারবো। কিন্তু মানুষ প্রকৃতির ভাষা বোঝে, শুভা মানুষ এবং বোবা বলে তার ভাষাটাকেও বোঝার চেষ্টা করে না। এই জন্য বারবার করে কি করছে, শুভার সঙ্গে প্রকৃতির একটা সুন্দর ইন্টারাকশন এবং তুলনামূলক একটা বিষয় এখানে প্রকাশ করা হচ্ছে। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতা মাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলায় মাছ ভাত খায়, এজন্য তাহার শত্রু ছিল। অর্থাৎ ধীরে ধীরে আগের দিনে যেটা হতো যে মেয়েরা একটু বড় হয়ে গেলে তাদেরকে বিয়ে দেওয়ার জন্য সমাজ থেকে একটা ভীষণ রকমের একটা চাপ সৃষ্টি করা হতো। তো যেহেতু শুভা বোবা, আমরা শুরুতেই পড়েছি যে শুভাকে বিয়ে দেওয়াটা অনেক বেশি সহজ হচ্ছে না, তো এখন সবাই গ্রামের লোকজন অনেক বেশি নিন্দা করছে এবং এক ঘরে করে তুলবে। এক ঘরে করে তুলবে মানে হচ্ছে যে ওই ফ্যামিলিটার সাথে কেউ মেলামেশা করবে না এবং বিপদে আপদে তাদেরকে কেউ সাহায্যও করবে না। এটা এক ধরনের অনেক বড়, সেই যুগে একটা অনেক বড় পানিশমেন্টের মতো ছিল। যেমন আমাদের এই যে লকডাউনের সময় করোনাকালীন পরিস্থিতিতে আমরা যখন দেখলাম যে একটা পাশে করোনা রোগী পাওয়া গেছে, তো ওই এলাকাটা সিল করে দেওয়া হচ্ছে, ওই এলাকাটা থেকেও যেতে পারছে না এবং ওই বাড়িটা থেকেও যেতে পারছে না। এটা একটা প্যান্ডামিক সিচুয়েশন। কিন্তু আগের দিনে কি করতো, গ্রামের দিকে একটা ফ্যামিলির উপরে যদি রাগ হয়ে যেত, পানিশমেন্ট স্বরূপ তাকে কি করা হতো, এক ঘরে করে রাখা হতো। ওদের সাথে কেউ কোনো কথা বলবে না, যোগাযোগও করবে না এবং বিপদে আপদে তাদেরকে কেউ সাহায্য করবে না এবং তারাও কারোর সাথে মিশতে পারবে না। তো শুভার বিয়ে হচ্ছিল না বলে শুভার পরিবারকে এরকম এক করে দেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছিল এবং যেহেতু বাণীকণ্ঠ অর্থাৎ শুভার বাবার অবস্থা ভালো, সেহেতু তার শত্রুর অভাব ছিল না এবং এই জন্যই গ্রামের মানুষজন আর বেশি করে শত্রুতা করছিল, কেন তারা শুভাকে বিয়ে দিচ্ছে না। স্ত্রী পুরুষের বিস্তর পরামর্শ হইল, কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরিয়া আসিয়া কহিল চলো কলিকাতায় চলো। অর্থাৎ
সুভার বাবা এবং মার মধ্যে কিছু পরামর্শ হওয়ার পরে কি করলো, সুভার বাবা বিদেশে চলে গেল, ফিরে এসে বললো যে কলকাতায় চলো। এরপরে দেখো, বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল, কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে, সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত, ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না। অর্থাৎ সুভা তার বাবা মার আচরণ এবং পরিবার পরিস্থিতি দেখে কিন্তু সে বুঝতে পেরেছিল যে একটা কিছু ঘটতে চলেছে, কিন্তু সে তো কথা বলতে পারতো না। এই কারণে সে কি করতো, ঘন ঘন তার বাবা মার সামনে যে কিছু একটা জিজ্ঞেস করার চেষ্টা করতো, কিন্তু জিজ্ঞেস করতে পারতো না। এবং তার এই যে অনুচ্চারিত একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর কিন্তু তার বাবা মা কখনো তাকে বুঝিয়ে বলতো না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নেই, বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। অর্থাৎ শুভা বুঝতে পারছিল না আসলে পরিকল্পনাটা কি চলছে, কিন্তু প্রতাপের কথার মাঝখানে কিন্তু শুভা স্পষ্ট বুঝতে পেরেছে যে তার জন্য বিয়ের ব্যবস্থা করা হয়েছে, তার জন্য একটা ছেলে দেখা হয়েছে, কিন্তু বিয়েটা হয়তো এখানে হবে না, কলকাতায় নিয়ে গিয়ে কোথাও এক জায়গাতে হবে। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল, সেদিন গাছের তলায় আর বসিল না। অর্থাৎ মর্মবিদ্ধ মানে হচ্ছে যে আহত, হরিণী মানে হচ্ছে মেয়ে হরিণ, ব্যাধের দিকে মানে যে শিকার করে। অর্থাৎ একটা আহত শিকার করা, একটা তীর মারা একটা হরিণ যখন সে শিকারের দিকে তাকিয়ে থাকে, তখন তার দৃষ্টিতে দেখে মনে হয় না যে, আমি ডিসকভারি চ্যানেলে দেখি কিন্তু তখন তার চেহারা দেখে কিন্তু মনে হয় যে সে শিকারীকে জিজ্ঞেস করছে যে আমি তোমার কাছে কি দোষ করেছিলাম। ঠিক ওই রকম একটা দৃষ্টি শুভা প্রতাপের দিকে তাকিয়ে ছিল, ওরকম দৃষ্টিতে। এবং সেদিন গাছের তলায় কিন্তু প্রতাপের সঙ্গে সে বসে আর মাছ ধরা দেখলো না, উঠে চলে গেল। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন। শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়ল। এটা কিন্তু কপলে, কপলে মানে হচ্ছে গাল, কপাল না, কিন্তু কপল মানে হচ্ছে গাল। অর্থাৎ যখন বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে বসে তামাক খাচ্ছিল, তখন শুভা গিয়ে তার বাবার পায়ের কাছে বসে কাঁদতে শুরু করলো। এবং বাণীকণ্ঠ নিজে বুঝতে পেরেছিল যে শুভা কিছু একটা বুঝতে পেরে এভাবে কাঁদছে। তাকে সান্ত্বনা দিতে গিয়ে কিন্তু বাণীকণ্ঠ অর্থাৎ শুভার বাবা নিজেও কাঁদছিল। কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। শুভা গোয়াল ঘরে তাহার বাল্যসখীদের কাছে বিদায় লইতে গেল। অর্থাৎ যে গোয়াল ঘরে তার বাল্যসখী মানে যে দুটো গরু ছিল, তাদের কাছে বিদায় নিতে গেল। তাহাদিগকে সমস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা বলিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল করিতে লাগিল। অর্থাৎ শুভাকে নিয়ে যখন কলকাতায় চলে যাওয়া হচ্ছে, তখন সে কি করলো, তার ছোটবেলার যে খেলার সখী তাদের কাছে বিদায় নিতে গেল। এখানে সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। সেদিন শুক্লা দ্বাদশী রাত্রি শুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে শস্প শয্যায় লুটাইয়া পড়িল। অর্থাৎ যেই নদীর তীরে যে মাঝে মাঝে সে কাজের ফাঁকে বসে থাকতো, সেইখানে যে সে কি করলো, শুয়ে পড়ল। যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। অর্থাৎ এখান থেকে যে শুভাকে নিয়ে যাচ্ছে, এটা শুভার কাছে ভালো লাগছে না। এবং সে মাটিতে এভাবে শুয়ে পড়ে মনে হচ্ছে প্রকৃতিটাকে সে আলিঙ্গন করে বলার চেষ্টা করছে যে তুমি আমাকে যেতে দিও না, আমি যেভাবে তোমাকে এভাবে আগলে ধরার চেষ্টা করছি, তুমি আমাকে এভাবে আগলে ধরার চেষ্টা করো। এই গল্পটির মূল বিষয় হচ্ছে যে একটা প্রতিবন্ধী মেয়ে, একটা কথা বলতে না পারা একটা মেয়ে, তার ভেতরেও যে অনুভূতি থাকতে পারে, সেও যে আমাদের মতো স্বাভাবিক একটা মানুষ হতে পারে, এটা আমরা কখনোই বোঝার চেষ্টা করি না। তার ভেতরেও যে খারাপ লাগা, ভালো লাগা, দুঃখ, কষ্ট সবকিছু থাকতে পারে, এটা আমরা বোঝার চেষ্টা করি না। উপরন্তু আমরা কি মনে করি, তাকে আমরা বোঝা মনে করি এবং বিরক্তির একটা কারণ মনে করি। ঠিক আছে, তো এই গল্পটি তোমরা বাসায় খুব ভালো করে করবে। এবং আমি আবারও বলছি, যেহেতু এটি আমাদের নবম দশম শ্রেণীর প্রথম ক্লাস, অর্থাৎ তোমাদের নবম শ্রেণীর প্রথম ক্লাস এটি, তো এখানে আমাদের গল্পটিকে প্রত্যেকটি লাইন খুব মনোযোগ দিয়ে করতে হবে, কারণ এখানে যে কোনো জায়গা থেকে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু আসতে পারে, এবং আসলে যেন আমরা সেটাকে সুন্দরভাবে উত্তর করতে পারি। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করলাম শুভা গল্পটি। তোমরা বাসায় গল্পটি খুব মনোযোগ দিয়ে পড়বে এবং যতটা পারা যায় নিজে নিজে প্রশ্ন করে করে করার চেষ্টা করবে। নিজেরা একটা প্রশ্ন করবে, যাতে এক লাইন করে নিজে প্রশ্ন করে যাতে উত্তরটা নিজেরা করতে পারো। এরকম করে পড়লে কি হবে, আমাদের বহু নির্বাচনী এবং আমাদের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো, অনুধাবনমূলক প্রশ্নগুলো আসবে, এগুলো আমরা খুব সহজে সলভ করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় এই গল্পটি খুব মনোযোগ দিয়ে
পড়বে প্রত্যেকটি লাইন। আমি আবারও বলছি, যেহেতু এটা নবম শ্রেণীর আমাদের প্রথম ক্লাস, গল্পগুলোকে এবং কবিতাগুলোকে আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।